পিরিয়ডিক টেবিলের আগের ক্লাসে আমরা আয়নাইজেশন পোটেনশিয়াল নিয়ে পড়া শুরু করেছিলাম। কি আয়নাইজেশন পোটেনশিয়াল কি কি ফ্যাক্টরের ওপর সেটা ডিপেন্ড করে এবং পিরিয়ডিক টেবিলে তার চেঞ্জ কীরকম হয়, এগুলো আমাদের আলোচনার একটা বিষয়বস্তু ছিল। তখনই আমরা লক্ষ্য করেছিলাম যে একটা পিরিয়ড ধরে যদি বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে আইপি ভ্যালু মানে আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু ডিক্রিজ করে, কমে যায়। বাঁ দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু ইনক্রিজ করে, বেড়ে যায়। আর যদি ওপর থেকে নিচের দিকে নামা যায় একটা গ্রুপ ধরে, তাহলে পরে আইপি ভ্যালু ডিক্রিজ করে। আইপি ভ্যালু ডিক্রিজেস। কিন্তু এই নিয়মের নানা রকম ব্যতিক্রম আছে। একটা ব্যতিক্রম আমরা আলোচনা করছিলাম ইলেকট্রন বিন্যাস দিয়ে, নাইট্রোজেন এবং অক্সিজেনের। সেটাকে কেন এক্সেপশন বলছি দেখো। 2 নম্বর পিরিয়ডের এলিমেন্টগুলোকে যদি আমরা পরপর লিখি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, ঠিক আছে কিনা? বাঁ দিক থেকে ডান দিকে গেলে আইপি কমা উচিত, আইপি ভ্যালুটা ডিক্রিজ করা উচিত। আইপি ভ্যালু কমবে, আইপি ভ্যালু বাড়বে, ডিক্রিজ নয়, ইনক্রিজ করা উচিত। বারবার একই ভুল হয়ে যাচ্ছে। বাঁ দিক থেকে ডান দিকে গেলে আইপি ভ্যালুটা বাড়া উচিত, বেড়ে যাওয়া উচিত। কিন্তু আমরা একটু আগের ক্লাসেই আলোচনা করেছি যে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তুলনা করলে নিয়ম অনুযায়ী অক্সিজেনের আইপি ভ্যালু নাইট্রোজেনের চেয়ে বেশি হওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কনফিগারেশন খুব স্টেবল হয় আউটার মোস্ট শেলে, সেই কারণের জন্য নাইট্রোজেন অ্যাটমের আউটার মোস্ট শেল থেকে একটা ইলেকট্রনকে বার করা খুব কঠিন। তাই নাইট্রোজেনের আয়নাইজেশন পোটেনশিয়ালের মান বেশি, যেটা সাধারণ নিয়ম অনুযায়ী অক্সিজেনের আয়নাইজেশন পোটেনশিয়ালের বেশি হয়ে যাওয়া উচিত ছিল, সেটা বাস্তবে নাইট্রোজেনেরই আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি হয়। এমনকি এর পরের পিরিয়ডটার কথা যদি আমরা ভাবি, লিথিয়ামের তলায় সোডিয়াম, বেরিলিয়ামের তলায় ম্যাগনেসিয়াম, বোরনের তলায় অ্যালুমিনিয়াম, কার্বনের তলায় সিলিকন, নাইট্রোজেনের তলায় ফসফরাস, অক্সিজেনের তলায় সালফার, ক্লোরিনের তলায় ক্লোরিন, নিয়নের তলায় আর্গন। নিয়ম অনুযায়ী সালফারের আয়নাইজেশন পোটেনশিয়াল ফসফরাসের চেয়ে বেশি হওয়া উচিত, কিন্তু বাস্তবটা ঠিক উল্টো হয়। বাস্তবটা হচ্ছে ফসফরাসের আয়নাইজেশন পোটেনশিয়ালটা সালফারের চেয়ে বেশি। সেটা এক্সপ্লেন করা হয় কিসের ভিত্তিতে? সেটা এক্সপ্লেন করা হয় ফসফরাসের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে। যেহেতু হাফ ফিল্ড অরবিটাল আছে আউটার মোস্ট শেলে, তাই তার ইলেকট্রন বিন্যাস খুব স্থায়ী হয়, স্টেবল হয়। সেখান থেকে ইলেকট্রনটাকে বার করতে গেলে অনেক বেশি এনার্জি দিতে হয়। তাই জেনারেল যে রুলটা আমরা তৈরি করি যে পিরিয়ডিক টেবিলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে ionization potential বাড়বে. If we cross from left to right through a period in the periodic table, then the ionization potential value increases. সাধারণ নিয়ম হিসাবে এটা ঠিকই আছে, কিন্তু এর কিছু কিছু এক্সেপশন সঙ্গে সঙ্গে দেখা যায়। সেই এক্সেপশন একটা আমি বললাম নাইট্রোজেন অক্সিজেনের এক্সেপশন, আর একটা আমি বললাম ফসফরাস সালফারের এক্সেপশন। সেই রকম এক্সেপশন আরো একটু দেখায়। যেমন ধরো বেরিলিয়ামের ডান দিকে আছে বোরন। অ্যাকর্ডিং টু রুল, নিয়ম অনুযায়ী বোরনের আয়নাইজেশন পোটেনশিয়ালের মান বেরিলিয়ামের চেয়ে বেশি হওয়া উচিত। আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু অফ বোরন মাস্ট বি হায়ার দ্যান দ্যাট অফ বেরিলিয়াম অ্যাকর্ডিং টু রুল। কিন্তু হয় এর উল্টো, একদম রিভার্স জিনিসটা হয়। বেরিলিয়ামের এই আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি হয়, বোরনের কম হয়। এই যে এক্সেপশনাল জায়গাগুলো,
এগুলো আমরা ব্যাখ্যা করি এদের ইলেকট্রন বিন্যাস দিয়ে, কনফিগারেশন দিয়ে। বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 4, কনফিগারেশন যদি করো 1s2 2s2, অর্থাৎ 1s এ দুটো ইলেকট্রন আছে, 2s এ দুটো ইলেকট্রন আছে। আমরা যদি বক্স করে লিখি তাহলে এরকম দেখায় 1s এ দুটো, 2s এ দুটো। এই যে দুটো দুটো করে যে ইলেকট্রন আছে আমরা বলি জোড়া বেঁধে আছে, পেয়ার হয়ে আছে। বোরনের কেমন কনফিগারেশন? বোরন হচ্ছে 5 অ্যাটমিক নাম্বার, 1s2 2s2 2px1। ঠিক আছে, তাহলে 1s এ দুটো ইলেকট্রন আছে, তারা পেয়ার হয়ে, 2s এ দুটো ইলেকট্রন আছে, তারা পেয়ার হয়ে আছে, এবং 2p তে একটাই আনপেয়ার ইলেকট্রন রয়েছে। আর ইলেকট্রন যখন পেয়ার হয়ে থাকে, তোমরা জানো দুটো ইলেকট্রনের এক জায়গায় থাকার অনেক রকম গন্ডগোল আছে। কারণ ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেল, কাছাকাছি থাকলে একে অন্যকে রিপেল করবে বা বিকর্ষণ করবে। তা সত্ত্বেও ইলেকট্রনগুলো যে পেয়ার হয়ে থাকে তার কারণ ইলেকট্রনের নিজস্ব ম্যাগনেটিক প্রপার্টি আছে। যেহেতু ইলেকট্রনের চার্জ আছে, আধান আছে, এবং যে বস্তুরই আধান আছে তারই কিছু না কিছু ম্যাগনেটিক প্রপার্টি আছে, ইলেকট্রনেরও ম্যাগনেটিক প্রপার্টি আছে। এবং এই যে দুটো ইলেকট্রন পরস্পরের জোড়া বেঁধে আছে, পেয়ার হয়ে আছে, দেখো এদের স্পিনটা অপোজিটে আঁকা হয়েছে। তোমাদের অ্যাটমিক স্ট্রাকচার পড়াতে গিয়ে আমি বলেছি ইলেকট্রনের দু রকম স্পিন হয়। একটা হচ্ছে সে নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, এটা একটা স্পিন। আর একটা হচ্ছে নিজের অ্যাক্সিসের চারপাশে ঘুরছে, সেটা একটা স্পিন। এখানে আমরা ইলেকট্রনের নিজের অ্যাক্সিসের চারপাশে ঘোরা স্পিনের কথাই ধরছি। দেখো এই ইলেকট্রন দুটোর সেই স্পিন আলাদা, 2s এ দুটো ইলেকট্রন আছে, তাদের সেই স্পিন আলাদা, 1s এ দুটো ইলেকট্রন আছে, তাদের সেই স্পিন আলাদা। আলাদা বলেই তারা এক জায়গায় থাকে। কেন আলাদা স্পিনের ইলেকট্রন এক জায়গায় থাকতে পারে কেন? কারণ আমি একটু আগে বললাম ইলেকট্রন হচ্ছে একটা চার্জ পার্টিকেল এবং এর ম্যাগনেটিক প্রপার্টি আছে, ম্যাগনেটিক মোমেন্ট আছে। এবার ইলেকট্রন দুটোর স্পিন যদি বিপরীত দিকে হয়, অর্থাৎ একটা যদি ক্লকওয়াইজ ঘোরে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাদের ম্যাগনেটিক মোমেন্টও বিপরীত ধর্মী হয়। অনেকটা চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো ব্যাপার। ফলে তারা পরস্পরকে আকর্ষণ করে ডিউ টু দেয়ার অপোজিট ম্যাগনেটিক ফিল্ড। এবং এই ফোর্স অফ অ্যাট্রাকশনের ভ্যালুটা, এই যে আকর্ষণ করে ইলেকট্রনগুলো পরস্পরকে আকর্ষণ করে ডিউ টু অপোজিট ম্যাগনেটিক ফিল্ড, এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন, এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিন্তু তাদের সম আধানজনিত যে বিকর্ষণ বল তার চাইতে বেশি হয়। বেশি হয় বলেই ইলেকট্রনগুলো কিন্তু একটা জায়গাতে থাকতে পারে। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে একটা ইলেকট্রন যখন, ধরো একটা পেয়ার ইলেকট্রন আছে, এই যে 2s এর ইলেকট্রনটা, বেরিলিয়ামে 1s এরটাও পেয়ার, 2s এরটাও পেয়ার। আউটার মোস্ট শেলের ইলেকট্রন বলতে 2s এর ইলেকট্রন। এখন আমি যদি 2s থেকে একটা ইলেকট্রনকে বের করে নিতে চাই আয়োনাইজেশন পোটেনশিয়ালের ডেফিনেশন অনুযায়ী, তাহলে আমাকে দুটো ফোর্সের এগেনস্টে গিয়ে কাজ করতে হবে, আমাকে দুটো বলের বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করতে হবে। কি কি সেই দুটো বল? একটা হচ্ছে নিউক্লিয়াসের আকর্ষণ বল, ফোর্স অফ অ্যাট্রাকশন অফ দ্য নিউক্লিয়াস, যা ইলেকট্রন দুটোকে তার কক্ষপথে ধরে রেখেছে, এটার এগেনস্টে যেতে হবে। আর একটা কি ফোর্স অফ অ্যাট্রাকশন? না, ইলেকট্রনগুলোর নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল আছে, ডিউ টু দেয়ার অপোজিট ম্যাগনেটিক ফিল্ড এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করে। আমি যদি এই ইলেকট্রনটাকে এখান থেকে বার করতে চাই, সেই অপোজিট ম্যাগনেটিক ফিল্ড যা ইলেকট্রন দুটোকে এক জায়গায় ধরে রেখেছে তার এগেনস্টে গিয়েই আমাকে কাজ করতে হবে। তাহলে দুরকম বলের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে, একটা ইলেকট্রনের ফোর্স অফ অ্যাট্রাকশন আর একটা ইলেকট্রনগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন ডিউ টু দেয়ার অপোজিট ম্যাগনেটিক ফিল্ড। এই দুই ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশনের বিরুদ্ধে
বল প্রয়োগ করে তবেই আমি ইলেকট্রনটাকে বার করতে পারবো। আর বোরনের ক্ষেত্রে কি হচ্ছে, বোরনের টুপিতে যে ইলেকট্রনটা আছে সেটা হচ্ছে আনপেয়ার ইলেকট্রন। তার উপর কেবলমাত্র যে বলটা কাজ করছে তার উপর, সেটা হচ্ছে নিউক্লিয়াসের আকর্ষণ বল। নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশনটাই তার উপর কাজ করছে, আর কোনো রকম কোনো বল, আকর্ষণ বল এক্ষেত্রে নেই। তার কারণে সেই জন্য সেই ইলেকট্রনটাকে বার করতে, টুপির আনপেয়ার ইলেকট্রনটাকে বার করতে আমার 2s এর পেয়ারকে ভেঙে একটা ইলেকট্রনকে বের করতে যে এনার্জি লাগবে, টুপির আনপেয়ার ইলেকট্রনটাকে বার করতে তার চাইতে কম এনার্জি লাগবে। সেই জন্য বোরনের ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু বেরিলিয়ামের চেয়ে কম হয়, কেননা একটা আনপেয়ার ইলেকট্রনকে রিলিজ করার প্রশ্ন এখানে থেকে যায়। হোয়ারাজ বেরিলিয়ামের ক্ষেত্রে ওয়ান অফ দ্য পেয়ার ইলেকট্রন, মানে জোড় বেঁধে আছে দুটো ইলেকট্রন, তাদের মধ্যে থেকে একটাকে বের করে আনতে হবে, সেই প্রশ্ন থেকে যায়। সেই জন্য যদিও নিয়ম অনুযায়ী এটা হওয়া উচিত ছিল যে বোরনের আয়নাইজেশন পোটেনশিয়াল বেরিলিয়ামের চেয়ে বেশি, কিন্তু বাস্তবে হয় এর ঠিক উল্টো। অর্থাৎ কিনা, বেরিলিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু বোরনের চেয়ে বেশি। তাহলে এখানেও একটা এক্সেপশন কাজ করে। ঠিক একই রকম এক্সেপশন এই নিচেও কাজ করে। ধরো ম্যাগনেসিয়াম 12 অ্যাটমিক নাম্বার, কনফিগারেশন করছে 1s2 2s2 2p6 3s2। ঠিক আছে, তাহলে 3s এ যে দুটো ইলেকট্রন আছে তারা পেয়ার হয়ে আছে। whereas অ্যালুমিনিয়াম তার যদি তুমি বিন্যাস লেখো তাহলে দেখবে 3s এর ইলেকট্রনটা পেয়ার হয়ে আছে, কিন্তু 3p তে একটা আনপেয়ার ইলেকট্রন আছে। এখন এই আনপেয়ার ইলেকট্রনকে বার করে নেওয়া সোজা, এই পেয়ার ইলেকট্রনের চাইতে আনপেয়ার ইলেকট্রনটাকে রিলিজ করে নেওয়াটা সোজা। সেই জন্য অ্যালুমিনিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু সবসময়তেই ম্যাগনেসিয়ামের চাইতে কম হয়, অথচ হওয়া উচিত ছিল উল্টো, অ্যালুমিনিয়ামেরটাই বেশি হওয়া উচিত ছিল, ম্যাগনেসিয়ামেরটাই কম হওয়া উচিত ছিল, সেটা উল্টো হয়ে যায়। এইরকম এক্সেপশন আছে। এই যে আমরা বলি একটা গ্রুপ ধরে ওপর থেকে নিচের দিকে নামছে, তাহলে আয়নাইজেশন পোটেনশিয়াল কি হবে, ডিক্রিজ করবে। এটা বলি তো আমরা যে একটা গ্রুপ ধরে ওপর থেকে নিচের দিকে নামছো, আয়নাইজেশন পোটেনশিয়াল এখানে কমবে, ভ্যালু অফ আয়নাইজেশন পোটেনশিয়াল ডিক্রিজেস। আয়নাইজেশন পোটেনশিয়ালের মান হ্রাস পায় বা কমে যায়। এখানেও কিন্তু এক্সেপশন আছে। ধরো গ্রুপ 13 এর এলিমেন্টগুলোর কথা ভাবো, সব জায়গায় যে এক্সেপশন আছে তা না, নিশ্চয়ই কোনো কোনো ক্ষেত্রে এক্সেপশন আছে। যেমন ধরো গ্রুপ 13 এর মৌলগুলোর কথা ভাবো। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, হ্যালিয়াম। তাহলে উপর থেকে নিচের দিকে নামলে আইপি কমে, তাই না? আইপি ভ্যালু ডিক্রিজেস, আইপি কমে। তাই যদি হয় তাহলে সবচেয়ে বেশি আইপি ভ্যালু হওয়া উচিত ছিল বোরনের। বোরনের আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু সবচেয়ে বেশি হওয়া উচিত, তারপর অ্যালুমিনিয়াম, তারপর গ্যালিয়াম, তারপর ইন্ডিয়াম, তারপর থ্যালিয়াম। আইপি অর্ডার, আয়নাইজেশন পোটেনশিয়াল অর্ডার এইরকম হওয়া উচিত। আইপি অর্ডারটা এরকম হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে আইপি অর্ডারটা কিরকম হয়? বাস্তবে হয় বোরন গ্রেটার দ্যান গ্যালিয়াম, গ্রেটার দ্যান অ্যালুমিনিয়াম, গ্রেটার দ্যান ইন্ডিয়াম, গ্রেটার দ্যান থ্যালিয়াম।
মানে এটা হয় না, এটা ভুল, এটা ঠিক। তাহলে এক্সেপশনটা অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের মধ্যে। এক্সেপশনটা কাদের মধ্যে? অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের মধ্যে থেকে যায়। হওয়া উচিত ছিল গ্যালিয়ামের কম, কিন্তু হয় গ্যালিয়ামের বেশি। কেন হয় সেটা তুমি বুঝতে পারবে যে এর আগে আমরা যখন পরমাণুর আকার নিয়ে আলোচনা করেছি, অ্যাটমিক সাইজ নিয়ে কথা বলেছি, তখন আমরা দেখেছিলাম যে স্ক্রিনিং এফেক্ট, ইলেকট্রনের স্ক্রিনিং এফেক্টের উপরে কিভাবে অ্যাটমিক সাইজটা ডিপেন্ড করে। যতটা বাড়া উচিত ছিল ততটা বাড়ে না, কোনো 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 ক্ষেত্রে কমে যায়। এই অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম নিয়েই আমরা আলোচনা করেছিলাম। অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম নিয়ে আলোচনা করে বলেছিলাম গ্যালিয়াম অ্যালুমিনিয়ামের নিচে আছে, তাহলে গ্যালিয়ামের সাইজটা বড় হওয়া উচিত, জি এর সাইজে বড় হওয়া উচিত। কার চাইতে? এল এর চাইতে, কেননা জি এটা নিচে আছে পিরিয়ডিক টেবিলে। ওপর থেকে নিচের দিকে নামলে সাইজ বড় হয়, কিন্তু এক্সপেরিমেন্ট আমাদের দেখিয়ে দিয়েছে যে অ্যালুমিনিয়ামটাই বড় গ্যালিয়ামের চাইতে, অর্থাৎ এক্সেপশন। এটা ব্যাখ্যা হিসাবে আমি তোমাদের বলেছিলাম যে গ্যালিয়ামের 3D ইলেকট্রন, 3D কক্ষপথ যেটা, সেটা ইলেকট্রন দিয়ে পুরোপুরি ভর্তি থাকে। 3D10 4s2 4p1। অ্যালুমিনিয়ামের বিন্যাস সেখানে হয়, অ্যালুমিনিয়াম তো 13, এল হচ্ছে 13, 1s2 2s2 2p6 3s2 3p1। সেখানে গ্যালিয়াম হচ্ছে 31 এবং তার বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p1। এই যে 3Dতে 10টা ইলেকট্রন আছে, অর্থাৎ 3Dটা পুরোপুরি ভর্তি। 3Dটা পুরোপুরি ভর্তি থাকার জন্য কেন্দ্রে 10টা প্রোটনও আছে, কিন্তু এই 10টা ইলেকট্রনের ক্ষমতা নাই সেই কেন্দ্রের 10টা প্রোটনের চার্জকে পুরোপুরি প্রশমিত করে রাখতে পারে। সেই জন্য আউটারমোস্ট শেলের ইলেকট্রনের ওপর একটা এক্সেস চার্জ কাজ করতে থাকে, একটা অতিরিক্ত আকর্ষণ বল কাজ করতে থাকে, যার জন্য গ্যালিয়াম পরমাণু আকারে ছোট হয়ে যায়। এবং আকারে ছোট হয় বলেই গ্যালিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু বেশি হয় অ্যালুমিনিয়ামের চাইতে। কারণ কি, আকারে ছোট হলে আউটারমোস্ট শেলের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হয়ে যাবে। নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হলে সেখান থেকে একটা ইলেকট্রনকে বার করতে বেশি এনার্জি লাগবে। বেশি এনার্জি লাগলে ভ্যালুটা বেড়ে যাবে। এই জন্য ওপর থেকে নিচে নামলে জেনারেলি আইপি ভ্যালু কমা উচিত। আইপি ভ্যালু কমেও, অধিকাংশ ক্ষেত্রেই কমে, কিন্তু কোথাও কোথাও ব্যতিক্রম থেকে যায়। অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়ামের উদাহরণ সেই ব্যতিক্রমের মধ্যে পড়ে, এক্সেপশনের মধ্যে পড়ে। ঠিক আছে, এখন দেখবে মেটাল যারা, তাদের আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু কম। কি বলেছে? পিরিয়ডিক টেবিলের বাঁ দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়ে। বাঁ দিকে কারে থাকে? মেটাল। ডান দিকে থাকে নন মেটাল। তাহলে মেটাল থেকে নন মেটালের দিকে গেলে আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়ে, তার মানে মেটালগুলোর আয়নাইজেশন পোটেনশিয়াল কম। আবার একটা গ্রুপ ধরে তুমি যদি ওপর থেকে নিচের দিকে নামতে চাও, তাহলেও আয়নাইজেশন পোটেনশিয়াল কমে। এখন গ্রুপ ধরে ওপর থেকে নিচের দিকে নামলে কি হয়? মেটালিক প্রপার্টি বাড়ে। মেটালিক প্রপার্টি বাড়া মানেই আয়নাইজেশন পোটেনশিয়াল কমে। তাহলে সব দিক দিয়ে বিচার করলে আমরা দেখব মেটালগুলোর আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু কম, নন মেটালের আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু বেশি। মেটালের আয়নাইজেশন পোটেনশিয়াল কম বলে মেটালরা খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। মেটাল থেকে ইলেকট্রন বার করতে বেশি এনার্জি লাগে না, তো মেটাল খুব সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে। ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে অক্সিডাইজড হওয়া, অর্থাৎ মেটাল খুব তাড়াতাড়ি, খুব সুন্দর দ্রুত অক্সিডাইজড হতে পারে এবং অন্যকে রিডিউস করতে পারে। এই যে মেটালস আর গুড রিডিউসিং এজেন্ট, তার কারণটা হচ্ছে মেটাল খুব কুইক ইলেকট্রন রিলিজ করতে পারে। কেন কুইক ইলেকট্রন রিলিজ করতে পারে? কারণ তার আয়নাইজেশন পোটেনশিয়াল কম। ঠিক আছে, আয়নাইজেশন পোটেনশিয়াল কেন কম? কারণ নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন আউটারমোস্ট শেলের ইলেকট্রনের উপর বেশি। কেন বেশি? না, মেটাল অ্যাটমগুলো সাইজে, নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন আউটারমোস্ট শেলের ইলেকট্রনের উপর কম,
আয়নাইজেশন পোটেনশিয়াল কম মানে নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন কম। কেন কম? না, মেটালস বা অ্যাটমগুলো সাইজে বড় বলেই তাদের আউটার মোস্ট শেলের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন কম, সেখান থেকে একটা ইলেকট্রনকে রিলিজ করাটা সহজ, কম এনার্জি লাগে, তাই মেটালস আর লুজিং ইলেকট্রন ইজিলি অ্যান্ড গেট অক্সিডাইজড। মেটালগুলো ইলেকট্রন বর্জন করে সহজেই জারিত হতে পারে বলে অন্যকে রিডিউস করতে পারে, তাই মেটালস আর গুড রিডিউসিং এজেন্ট। এবার আমরা একটা বিষয় আলোচনার মধ্যে আসছি যাকে বলে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রনের আসক্তি। ইলেকট্রন অ্যাফিনিটি কনসেপ্টটা হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়ালের ঠিক উল্টো। কিরকম একটু ভেঙে ভেঙে বলি। আয়নাইজেশন পোটেনশিয়ালের ক্ষেত্রে কি হচ্ছিল না, আমরা একটা ইলেকট্রনকে বার করে নিচ্ছিলাম। কোত্থেকে বার করে নিচ্ছিলাম? আউটার মোস্ট শেল থেকে। বার করতে গেলে কি লাগছিল? এনার্জি লাগছিল। আমার মিনিমাম যে এনার্জি লাগছিল সেটাকে আমরা বলছিলাম আয়নাইজেশন পোটেনশিয়াল। তাহলে আয়নাইজেশন পোটেনশিয়াল হচ্ছে একটা ইলেকট্রনকে বার করতে হবে, আর এর ঠিক উল্টো হলে কি হয়? একটা ইলেকট্রনকে প্রবেশ করাতে হবে, একটা ইলেকট্রনকে আউটার মোস্ট শেলে প্রবেশ করাতে হবে। তাহলে কোনো নিউট্রাল গ্যাসিয়াস অ্যাটমে আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রনকে প্রবেশ করাতে হবে। ইলেকট্রন বার করতে গেলে আমাকে কি করতে হচ্ছিল? শক্তি দিতে হচ্ছিল, কারণ নিউক্লিয়াস ইলেকট্রনটাকে আউটার মোস্ট শেলে ধরে রেখেছে একটা বল দিয়ে, একটা ফোর্স দিয়ে। আমাকে তার চাইতে বেশি ফোর্স অ্যাপ্লাই করে আমাকে ওকে বার করে আনতে হচ্ছিল। ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে কিন্তু আমাকে কোনো ফোর্স দিতে হবে না, আমায় কোনো শক্তি খরচ করতে হবে না, বরং ইলেকট্রনটা যদি ঢুকতে পারে ঠিক মতো ভালোভাবে, তাহলে আমি শক্তি পাবো, অ্যাটম থেকে শক্তিটা নির্গত হবে। বুঝতে পারছো কথাটা? তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির ডেফিনেশন যদি আমরা বলি যে কোনো এক নিস্তড়িত গ্যাসীয় পরমাণুতে বাইরে থেকে একটা ইলেকট্রন প্রবেশ করানো হলে যে শক্তি মুক্ত হয় তাকেই ওই পরমাণুর ইলেকট্রন আসক্তি বলে। কোনো একটি নিস্তড়িত গ্যাসীয় পরমাণুতে বাইরে থেকে যদি একটা ইলেকট্রন প্রবেশ করানো যায় তাহলে যে শক্তি মুক্ত হয় তাকেই বলে ওই পরমাণুর ইলেকট্রন অ্যাফিনিটি। The energy released when an electron is introduced into a neutral gaseous atom is called electron affinity of that atom. একটা ইলেকট্রনকে কোনো একটা নিস্তড়িত গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে প্রবেশ করাবো, যে শক্তি মুক্ত হবে তাকেই আমরা বলবো ওই পরমাণুটার ইলেকট্রন আসক্তি। When an electron is introduced in the outermost shell of a neutral gaseous atom, নিউট্রাল এবং গ্যাসিয়াস কথাগুলো কেন ইউজ করা হয় এটা আমি আয়নাইজেশন পোটেনশিয়াল পড়ানোর সময় এক্সপ্লেন করেছিলাম। অর্থাৎ একটা বিচ্ছিন্ন পরমাণুতে যদি আমি বাইরে থেকে একটা ইলেকট্রনকে তার আউটারমোস্ট শেলে ইন্ট্রোডিউস করি, তাহলে যে এনার্জি রিলিজড হবে, অবশ্য সবসময় রিলিজড হয় না, বেরোতেও শক্তি লাগতেও পারে, আমরা আস্তে আস্তে সে আলোচনার মধ্যে ঢুকবো। ডেফিনেশনে আমরা বলি যে এনার্জি রিলিজড হবে তাকেই বলা হবে ইলেকট্রন অ্যাফিনিটি। ধরো এরকম একটা অ্যাটম আছে, এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে সেই অ্যাটমের নিউক্লিয়াস। এটা ধরো ফার্স্ট অরবিট, এটা সেকেন্ড অরবিট। ফার্স্ট অরবিটে ধরো দুটো ইলেকট্রন আছে,
সেকেন্ড অরবিটে ধরো 1 2 3 4 5টা ইলেকট্রন আছে। এবার নিউক্লিয়াস এই ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে টানছে, কাউকে বেশি বল দিয়ে টানছে, কাউকে কম বল দিয়ে টানছে। কিন্তু নিউক্লিয়াসে আকর্ষণ করার ক্ষমতা তো এর মধ্যেই সীমাবদ্ধ নয়, এর বাইরে একটা অংশ আছে যেখানে এই নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। হয়তো দূরত্ব বাড়লে সেটা কমে যায়। তোমরা তো ফিজিক্সে পড়েছো, কোথাও একটা ইউনিট পজিটিভ চার্জ রাখা হলে তার প্রভাব অসীম পর্যন্ত কাজ করে, আর বাস্তবে একটা নির্দিষ্ট দূরত্বের বাইরে চলে গেলে সেই প্রভাবটা আমরা আর অতটা বুঝতে পারি না। এখানেও তাই, এখানেও তো ইউনিট পজিটিভ চার্জ নেই, তার চাইতে কিছু বেশি পজিটিভ চার্জ আছে। 7টা ইলেকট্রন থাকলে 7টা প্রোটন আছে, ফলে এর আকর্ষণ করার ক্ষমতা শুধু এই দুটো কক্ষপথের মধ্যে সীমাবদ্ধ নয়, এর বাইরেও একটা অঞ্চল থাকবে যে অঞ্চলে তার আকর্ষণ করার ক্ষমতাটা বজায় থাকবে, যদিও হয়তো সেটা কমে যাবে। এবার কোনো একটা ইলেকট্রন যে কোনো কারণেই হোক যদি এই অঞ্চলে ঢুকে পড়ে, যে অঞ্চলের ওপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন কার্যকরী, তাহলে কি হবে, নিউক্লিয়াস নিজেই এই ইলেকট্রনটাকে তার দিকে আকর্ষণ করতে থাকবে, নিজেই এই ইলেকট্রনটাকে তার দিকে টানতে থাকবে এবং সেই টানে ইলেকট্রনটা এগোবে। এবার ইলেকট্রন যত এগোবে তত জানবে আউটারমোস্ট শেলে তো আগে থেকে 5টা বসে আছে, তারা কিন্তু ওই ইলেকট্রনটাকে ঢুকতে দিতে চাইবে না, কারণ তারাও নেগেটিভলি চার্জ, তো ইলেকট্রনটাও নেগেটিভ চার্জ। ফলে তাদের মধ্যে একটা ফোর্স অফ রিপালশন কাজ করবে, ফলে ইলেকট্রনটা কিন্তু একটা টানা পোড়েনের মধ্যে থাকবে। এক, নিউক্লিয়াস তাকে আকর্ষণ করছে, চেষ্টা করছে তার আউটারমোস্ট শেলে ঢুকিয়ে নেওয়ার জন্য, সেটা তাকে টানছে অ্যাটমের দিকে। আর অ্যাটমের বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে তারা কিন্তু চাইছে না ইলেকট্রনটা আসুক, সম আধানজনিত কণা হওয়ায় তারা তাকে রিপেল করছে। তাহলে একটা টানাপোড়েন, একটা আকর্ষণ এবং একটা বিকর্ষণ বল একই সাথে কাজ করছে। যে বলটা বেশি হবে, যদি এমন হয় যে নিউক্লিয়াসের টানবার ক্ষমতা ইলেকট্রনগুলো বিকর্ষণ করার ক্ষমতার চেয়ে বেশি, তাহলে ইলেকট্রনটা প্রবেশ করবে অ্যাটমের মধ্যে এবং অ্যাটমটা অ্যানায়নে পরিণত হবে। ধরো এ অ্যাটমটা হয়তো এ, আমি পার্টিকুলার এলিমেন্টটা লিখছি না, সে তখন ইলেকট্রনটা গ্রহণ করে এ মাইনাস আয়নে পরিণত হবে এবং এই সময় যে শক্তিটা মুক্ত হবে তাকে আমরা বলি ইলেকট্রন অ্যাফিনিটি। ইয়ে মানে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি বুঝতে পেরেছ? এটা মাইনাস দিয়ে লিখি আমরা, কারণ এনার্জি রিলিজড হয়, সিস্টেম থেকে এনার্জি বেরোয়, অ্যাটম থেকে এনার্জি বেরোয়, অ্যাটম এনার্জি লস করে, তাই এটাকে মাইনাস দিয়ে লেখা হয়। আর আয়নাইজেশন পটেনশিয়ালের ক্ষেত্রে আমরা প্লাস দিয়ে লিখতাম, কারণ সিস্টেমকে সে সময় এনার্জি দেওয়া হতো, বাইরে থেকে এনার্জি নিয়ে অ্যাটমের ওপর প্রয়োগ করে ইলেকট্রনটাকে বার করা হতো, অর্থাৎ সিস্টেমই এনার্জি পেত, সেজন্য সেটা প্লাস। এক্ষেত্রে কেন এনার্জিটা বেরোয় সেটা একটু বলা যাক। এই যে 5টা ইলেকট্রন আছে আউটারমোস্ট শেলে, তোমরা জানো যে অ্যাটমগুলোর একটা টেন্ডেন্সি হচ্ছে আউটারমোস্ট শেলে তারা 8টা ইলেকট্রন রাখতে চায়। 5টা আছে, সুতরাং 8-এর থেকে 3টে কম, একটা পেলো মানে 6টাতে পৌঁছলো, 8-এর দিকে একটা ধাপ এগোলো, কিছুটা স্টেবল হলো, এবং যে জিনিস যত স্টেবল তার এনার্জি তত কম, তাই এক্সেস এনার্জিটা বাইরে বেরিয়ে আসবে। একটা তো এনার্জি ছিল, একটা ইলেকট্রন ঢোকার ফলে সেই এনার্জিটা কমে গেল, তাহলে বাকি এনার্জিটা কি নষ্ট হবে? কোনোদিনই নষ্ট হয় না, সেইটা বাইরে বেরিয়ে আসে, আমরা সেটাকে পাই এবং সেটাকেই আমরা ইলেকট্রন অ্যাফিনিটি বলি। বোঝা যাচ্ছে? তাহলে এখানে আমার কোনো কাজ নেই, আমি জোর করে কিছু করছি না, ইলেকট্রনটা পৌঁছচ্ছে, নিউক্লিয়াস তাকে আকর্ষণ করছে, বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো তাকে বিকর্ষণ করছে, অর্থাৎ শুধু আকর্ষণই তার উপর প্রয়োগ হচ্ছে না, বিকর্ষণও প্রয়োগ হচ্ছে। আকর্ষণ বিকর্ষণের এই টানাটানিতেই যদি আকর্ষণটা বিকর্ষণের চাইতে বেশি হয় তবেই ইলেকট্রনটা প্রবেশ করবে, এবং ইলেকট্রনটা যত প্রবেশ করবে তখন এনার্জি বেরোবে। আর যদি এর উল্টোটা হয়, ফোর্স অফ রিপালশনটাই বেশি হয়ে গেল ফোর্স অফ অ্যাট্রাকশনের চাইতে, তাহলে ইলেকট্রনটা কখনোই অ্যাটমের মধ্যে প্রবেশ করবে না। বুঝতে পেরেছো? অ্যাটমের মধ্যে ইলেকট্রনকে প্রবেশ করাতে গেলে এবার আয়নাইজেশন পটেনশিয়ালের মতো জোর খাটাতে হবে, তার উপর জোর খাটাতে হবে,
তখন আর ইলেকট্রন অ্যাফিনিটি নেগেটিভ থাকবে না, অর্থাৎ তখন আর এনার্জি রিলিজড হবে না, বাইরে থেকে শক্তি নির্গত হবে না, বরং তোমাকে শক্তি দিয়ে কাজটা ঘটাতে হবে, এনার্জি দিয়ে কাজটা ঘটাতে হবে। সেক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু পজিটিভও হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি সাধারণত নেগেটিভ, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পজিটিভও হতে পারে। যে ক্ষেত্রে আউটারমোস্ট সেলের ইলেকট্রনের রিপালসিভ ফোর্সটা বেশি হবে নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্সের তুলনায়, সেই ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটবে। আজকের এই ক্লাসে আমরা ইলেকট্রন অ্যাফিনিটি সম্পর্কে একটা সাধারণ ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। আয়নাইজেশন পোটেনশিয়ালের মতো এরও নানান দিক আলোচনার মধ্যে আছে। আমরা এর পরের ক্লাসে সেই আলোচনার দিকটা তুলে আনব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।